সত্যেন্বেষী ব্যোমকেশ বক্সীর সহিত আমার প্রথম পরিচয় হইয়াছিল সন 1331 সালে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি শেষ করিয়া সবে মাত্র বাহির হইয়াছি। পয়সার বিশেষ টানাটানি ছিল না। পিতৃদেব ব্যাংকে যে টাকা রাখিয়া গিয়াছিলেন তাহার সুদে আমার একক জীবনের খরচা কলিকাতার মেশে থাকিয়া দেশভদ্রভাবে চলিয়া যাইত। তাই স্থির করিয়াছিলাম হোমার্যব্রত অবলম্বন করিয়া সাহিত্য চর্চায় জীবন অতিবাহিত করিব। প্রথম যৌবনের উদ্দীপনায় মনে হইয়াছিল একান্তভাবে বাগদেবীর আরাধনা করিয়া বঙ্গ সাহিত্য অচিরাত যুগান্তর আনিয়া ফেলিবে। এই সময়টাতে বাঙালি সন্তান অনেক ভালো স্বপ্ন দেখে, যদি সে স্বপ্ন ভাঙিতেও বেশি বিলম্ব হয় না। কিন্তু ও কথা যা, ব্যোমকেশের সহিত কি করিয়া পরিচয় হইল এখন তাহাই বলি। যাহারা কলিকাতা শহরের সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত তাহাদের মধ্যেও অনেকে হয়তো জানেন না যে এই শহরের কেন্দ্রস্থলে এমন একটি পল্লী আছে যাহার একদিকে দুষ্ট বাড়িয়া মারোয়ারি সম্প্রদায়ের বাস, অন্যদিকে খোলার বস্তি এবং তৃতীয় দিকে তির্যক চক্ষু ইতবর্ণ চীনাদের উপনিবেশ। এই ত্রিবেণী সমন্বয়ের মধ্যস্থানে যে বদ্বীপটি সৃষ্টি হইয়াছে দিনে কর্মকোলাহলে আছে, তাকে দেখিয়া একবার মনে হয় না যে ইহার কোনো অস্বাভাবিক বিশিষ্টতা আছে। কিন্তু সন্ধ্যার পরে এই পল্লীতে এক আশ্চর্য পরিবর্তন ঘটিতে আরম্ভ করে। 8টা বাজিতে না বাজিতেই দোকানপাট সমস্ত বন্ধ হইয়া পড়াটা একেবারে নিস্তব্ধ হইয়া যায়। কেবল দূরে দূরে দু একটা পানবিড়ির দোকান খোলা থাকে মাঠ। সে সময় যাহারা এই অঞ্চলে চলাফেরা করিতে আরম্ভ করে তাহারা অধিকাংশ নিঃশব্দে ছায়ামূর্তির মতো সঞ্চরণ করে, এবং যদি কোনো অজ্ঞ পথিক অতর্কিতে এ পথে আসিয়া পড়ে সে দ্রুত পথে যেন সসম্ভ্রমে ইহার এলাকা অতিক্রম করিয়া যায়। আমি কি করিয়া এই পাড়াতে আসিয়া এক মেষের অধিবাসী হইয়া পড়েছিলাম তাহা বিশদ করিয়া লিখিতে গেলে পুঁথি বাড়িয়া যায়নি। এইটুকু বলিতে যথেষ্ট হইবে যে দিনের বেলা পাড়াটা দেখিয়া মনে কোনো প্রকার সন্দেহ হয় নাই, এবং মেষের দিতালে একটি বেশ বড় হাওয়াদার ঘর খুব সস্তায় পাইয়া মাক্ষ ব্যয় না করিয়া তাহা অধিকার করিয়াছিলাম। পরে যখন জানিতে পারিলাম যে এই পাড়ায় মাসের মধ্যে 2-3টি মৃতদেহ ক্ষত বিক্ষত অবস্থায় রাস্তায় পড়িয়া থাকিতে দেখা যায়, এবং নানা কারণে সপ্তাহে অন্তত একবার করিয়া পুলিশ রেড হইয়া থাকে, তখন কিন্তু বাসাটার উপর এমন একটা মমতা জমিয়া গিয়াছে আবার তুলিয়া নতুন বাসায় উঠিয়া যাইবার প্রবৃত্তি নাই। বিশেষত সন্ধ্যার পর আমি নিজের লেখাপড়ার কাজেই নিমগ্ন হইয়া থাকতাম। বাড়ি বাহির হইবার কোনো উপলক্ষ ছিল না, তাই ব্যক্তিগতভাবে বিপদে পড়িবার আশঙ্কা কখনো হয় নাই। আমাদের বাসার উপরতলায় সর্বশুদ্ধ 5টি ঘর ছিল। প্রত্যেকটিতে একজন করিয়া ভদ্রলোক থাকিতেন। তাহারা সকলে চাকরিজীবী এবং বয়স্ক। শনিবারে শনিবারে বাড়ি যাইতেন, আবার সোমবারে ফিরিয়া আসিয়া অফিস যাতায়াত করতেন। ইহারা অনেক দিন হইতে মেসে বাস করিতেছেন। সম্প্রতি একজন কাজে হইতে অবসান লইয়া বাড়ি চলিয়া যাইতেই তাহারই শূন্য ঘরটা আমি দখল করিয়াছি। সন্ধ্যা পর তাসের বা পাশার আড্ডা বসিত। সেই সময় মেষের অধিবাসীদের কণ্ঠস্বর উত্তেজনা কিছু উগ্রভাব ধারণ করেছি। অশ্বিনীবাবু পাকা খেলোয়াড় ছিলেন। তাহার স্থায়ী প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘনশ্যামবাবু। ঘনশ্যামবাবু হারিয়া গেলে চেঁচামেচি করিতেন। তারপর ঠিক 9টার সময় বামুন ঠাকুর আসিয়া জানাইত যে তাহার আহার প্রস্তুত। তখন আবার ইহারা শান্তভাবে উঠিয়া আহার সমাধা করিয়া যে যাহার ঘরে শুইয়া পড়িতেন। এরূপ নিরুদ্ঘাত শান্তিতে মেসের বৈচিত্র্যহীন দিনগুলি কাটিতেছি। আমি আসিয়া নির্বিবাদে এই প্রশান্ত জীবনযাত্রা বরণ করিয়া লইয়াছিলাম। বাসার নিচের তলায় ঘর বলে লইয়া বাড়িওয়ালা নিজে থাকিতেন। ইনি একজন হোমিওপ্যাথি ডাক্তার, নাম অনুকূলবাবু। বেশ সরল সদালাপী লোক। বোধহয় বিবাহ করেন নাই, কারণ বাড়িতে স্ত্রী পরিবার কেউ ছিল না।
তিনি মেসে খাওয়া দাওয়া ও ভাড়াটেদের সুখ স্বাচ্ছন্দ্য সম্বন্ধে তত্ত্বাবধান করিতেন। এমন পরিপাটিভাবে তিনি সমস্ত কাজ করিতেন যে কোনো দিক দিয়া কাহারও অনুযোগ করবার অবকাশ থাকিত না। মাসে গোড়ায় বাড়ি ভাড়া ও খোরাকি বাবদ 25 টাকা তাহার হাতে ফিরিয়া দিয়ে সকল বিষয় নিশ্চিন্ত হওয়া যাইত। পাড়ার দরিদ্র সম্প্রদায়ের মধ্যে ডাক্তারের বেশ পয়সা ছিল। সকালে ও বিকালে তাহার বসিবার ঘরে রোগীর ভিড় লাগিয়া থাকিত। তিনি ঘরে বসিয়া সামান্য মূল্যে ঔষধ বিতরণ করিতেন। রোগীর বাড়িতে বড় একটা যাইতেন না, গেলেও ভিজিট লইতেন না। এই জন্য পাড়া প্রতিবেশী সকলেই তাহাকে অত্যন্ত খাতির ও শ্রদ্ধা করিত। আমিও অল্পকালের মধ্যেই তাহার ভারী অনুরক্ত হয়ে পড়েছিলাম। বেলা 10টার মধ্যে মেসের অন্যান্য সকলে অফিসে চলিয়া যাইতেন। বাসায় আমরা দুজনে পড়িয়া থাকিতাম। স্নানা হাত পাশ একসঙ্গেই হইত। তারপর দুপুর বেলাটা গল্প বুঝাবে সংবাদপত্রের আলোচনায় কাটিয়া যাইত। ডাক্তার অত্যন্ত নিরীহ মানুষ, ভারী চমৎকার কথা বলতে পারতেন। বয়স বছর 40-এর ভিতরে। বিশ্ববিদ্যালয়ে কোনো উপাধিও তাহার ছিল না, কিন্তু ঘরে বসে এত বিভিন্ন বিষয়ের জ্ঞান তিনি অর্জন করিয়াছিলেন যে তাহার কথা শুনিতে শুনিতে বিস্ময় বোধ হইত। বিস্ময় প্রকাশ করিলে তিনি লজ্জিত হইয়া বলিতেন, আর তো কোনো কাজ নেই, ঘরে বসে বসে কেবল বই পড়ি। আমার যা কিছু সন্দেহ সব বই থেকে। এই বাসায় মাস 2 কাটিয়া যাইবার পর একদিন বেলা আন্দাজ 10টার সময় আমি ডাক্তারবাবুর ঘরে বসিয়া তাহার খবরের কাগজখানা উল্টাইয়া পাল্টাইয়া দেখিতেছিলাম। অশ্বিনীবাবু পান চিবাইতে চিবাইতে অফিস চলিয়া গেলেন। তারপর ঘনশ্যামবাবু বাহির হইলেন। দাঁতের ব্যথার জন্য এক উড়িয়া ঔষধ ডাক্তারবাবু নিকট হইতে তিনি অফিস যাত্রা করিলেন। বাকি দুইজনও একে একে নিক্রান্ত হইলেন। সারাদিনের জন্য বাসা খালি হইয়া গেল। ডাক্তারবাবুর কাছে তখনও 2-1 তো গেছিল। তাহারা ঔষধ লইয়া একে একে বিদায় হইলে তিনি চশমাটা কপালে তুলিয়া জিজ্ঞাসা করিলেন, কাগজে কিছু খবর আছে নাকি? কাল বৈকালে আমাদের পাড়ায় খানা তল্লাশি হয়ে গেছে। ডাক্তার আসিয়া বলিলেন, সে তো নিত্য নৈমিত্তিক ব্যাপার, কোথায় হলো? আমি বললাম, কাছেই 36 নম্বরে শেখ আব্দুল গফুর বলে একটা লোকের বাড়িতে। ডাক্তার বলেন, আরে লোকটাকে যে আমি চিনি, পাই আমাদের কাছে ওষুধ নিতে আসে। কি জন্য খানা তল্লাশি হয়েছে কিছু লিখেছে? ওকেন এই পড়ুন না বলি আমি দৈনিক কালকে তো তাহার দিকে আবাইয়া দিলাম। ডাক্তার চশমাজেরা পুনশ্চ নসিকার উপর দিয়ে নামাইয়া পড়িতে লাগিলেন। কল্লা অঞ্চলে 36 নং স্ট্রিটে শেখ আব্দুল গফর নামে জনৈক চর্ম ব্যবসায়ীর বাড়িতে পুলিশের খানা তল্লাশি হইয়া গিয়াছে, কিন্তু কোনো বেআইনি মান পাওয়া যায় নাই। পুলিশের অনুমান এই অঞ্চলে কোথাও একটি কোকেনের গুপ্ত আড়ত আছে। সেখান হইতে সর্বোচ্চ কোকেন সরবরাহ করা হয়। একদল চতুর অপরাধী পুলিশের চোখে তুলি নিক্ষেপ করিয়া বহুদিন এই আইন বিগড়িত ব্যবস্থা চালাইতেছে। কিন্তু পরিতাপের বিষয়, এই অপরাধীদের নেতা কে এবং ইহাদের গুপ্তভাণ্ডার কোথায় তাহা বহু অনুসন্ধান ও নির্ণয় করা যাইতেছে না। ডাক্তার একটু চিন্তা করিয়া কইল, কোথাটা ঠিক, আমার সন্দেহ হয় কাছে বিটে কোথাও কোকেনের একটা মস্ত আড্ডা আছে। 2-1 তার ইশারা আমি পেয়েছি। জানেন তো নানা রকম লোক ওষুধ নিতে আমার কাছে আসে। আর যাই হোক, যে কোকেন খোর সে ডাক্তারের কাছে কখনো আত্মগোপন করতে পারে না। কিন্তু এই আব্দুল গফুর লোকটাকে তো আমার কোকেন খোর বলে মনে হয় না, বরং সে যে পাকা আফিংখোর এ কথা জোর করে বলতে পারি। সে নিজেও সে কথা গোপন করে না। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা অনুকূল বাবু, এ পাড়ায় যে এত খুন হয় তার কারণ কি? ডাক্তার বলিলেন, তার তো খুব সহজ কারণ রয়েছে। যারা গোপন আইন ভঙ্গ করে একটা বিরাট ব্যবসা চালাচ্ছে, তাদের সর্বদাই ভয় পাচ্ছে ধরা পড়ে যাওয়ার। সুতরাং দৈবক্রমে যদি কেউ তাদের গুপ্তকথা জানতে পেরে যায়, তখন তাকে খুন করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। নেবে দেখুন, আমি যদি কোকেনের ব্যবসা করি আর আপনি যদি দই বা সে কথা জানতে পেরে যান,
তাহলে আপনাকে বাঁচতে দেওয়া আমার পক্ষে আর নিরাপদ হবে কি? আপনি যদি কথাটা পুলিশের কাছে ফাঁস করে দেন, তাহলে আমি তো জেলে যাবই, সঙ্গে সঙ্গে এত বড় একটা ব্যবসা গেস্টে দেন, লক্ষ লক্ষ টাকার মাল বাজেয়াপ্ত হয়ে যাবে। আমি তো তা হতে দিতে পারি না, বলিয়া তিনি হাসিতে লাগিলেন। আমি বলিলাম, আপনি অপরাধীদের মনস্তত্ব বেশ অনুশীলন করেছেন দেখছি। হ্যাঁ, ওদিকে আমার খুব যোগ আছে, বলিয়া আড়মোড়া ভাঙিতে ভাঙিতে তিনি উঠিয়া দাঁড়াইলেন। আমি উঠি উঠি করিতেছি এমন সময় একটি লোক আসিয়া প্রবেশ করি। তাহার বয়স বোধ হয় 23-24 হইবে। দেখিলে শিক্ষিত বচল বলিয়াই মনে না। লারাম ফর্সা, বেশ সুশ্রী গঠিত চেহারা, মুখে চোখে বিদ্যুৎ একটি ছাপ, কিন্তু বোধ হয় সম্প্রতি কোনো কষ্ট পড়িয়াছে, কারণ বেশভূষার কোনো যত্ন নাই, চুলবিলি অবিন্যস্ত, গায়ের খামিষ্ট ময়লা, এমনকি পায়ের জুতো জোড়াও খালির অভাবে রক্ষ ভাব ধারণ করিয়াছে। মুখে একটা উৎকণ্ঠিত আগ্রহের ভাব। আমার দিক হইতে অনুকূলবাবু দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিল, শূন্য একটা মেস আছে, জায়গা খালি আছে কি? ঈশ্বর বিষয়ে আমরা দুজনেই তাহার দিকে চাহিলাম। অনুকূলবাবু মাথা নাড়িয়া বলিলেন, না, মশার কি করা হয়? লোকটি ক্লান্ত আবেরগের বেঞ্চের ওপরে বসিয়া পড়িয়া বলিল, উপস্থিত চাকরির জন্য দরখাস্ত দেওয়া হয়, আর মাথা গোজবার একটা আস্তানা খোঁজা। কিন্তু এই অটোয়াগা শহরে একটা মেসো কি খালি পাবার জন্যেই সব কানায় কানায় ভর্তি হয়ে গেছে। সহানুভূতি স্বরে অনুকূলবাবু বলিলেন, সিজনের মাঝখানে মেসে বসায় জায়গা পাওয়া বড় মুশকিল। মশাই নামটি কি? অতুল চন্দ্র মিত্র। কলকাতায় এসে পর্যন্ত চাকরির সন্ধানে পুরো করে ঘুরে বেড়াচ্ছি। দেশে ঘটি বাটি বিক্রি করে যে কটা টাকা এনেছিল তাও প্রায় শেষ হয়ে গেল। 20-25 টাকা আছে, কিন্তু দুবেলা হোটেলে খেলে সে আর কদিন বলুন। তাই একটি ভদ্রলোকের মিস করছি। বেশি দিন নয়, মাসখানেকের মধ্যেই একটা হেস্টনেস্ট হয়ে যাবে। এই কটা দিনের জন্য দুবেলা একটা শাক ভাত আর একটু জায়গা পেলে আমার আর কিচ্ছু দরকার নেই। অনুকূলবাবু বলিলেন, বড় দুঃখিত হলাম মতিনবাবু, কিন্তু আমার এখানে সব ঘরে ভর্তি। অতুল একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তবে আর উপায় কি বলুন? আবার বেরোই, দেখি যদি ওরিয়াদের আত্মায় একটু জায়গা পাই। আর তো কিছু নয়, ভয় হয় রাত্রিরে ঘুমলে হয়তো টাকাগুলো চুরি করে নেবে। আর গ্লাস জল খাওয়াতে পারেন? ডাক্তার জল আনিতে গেলেন। লোকটির অসহায় অবস্থা দেখিয়া আমার মনে বড় দয়া হইল। একটু ইতস্তত করিয়া বলিলাম, আমার ঘরটা বেশ বড় আছে, দুজনে থাকলে অসুবিধা হবে না। তা আপনার যদি আপত্তি না থাকে। অতুল লাফাইয়া উঠিয়া বলিল, আপত্তি বলেন কি মশাই? স্বর্গ হাতে পাব। তাড়াতাড়ি ত্যাগ কহিতে কতগুলো নোট ও টাকার বাহির করিয়া বলিল, কত দিতে হবে? একটা আদম নিয়ে নিলে ভালো হতো না? আমার কাছে আবার তাহার আগ্রহ দেখিয়া আমি হাসিয়া বলিলাম, থাক, টাকা পরে দেবেন, এখন তাড়াতাড়ি কিছু নেই। ডাক্তারবাবু জল লইয়া ফিরিয়া আসিলেন। তাহাতে বলিলাম, ইনি সংকটে পড়েছেন, তাই আপাতত আমার ঘরেই থাকুন, আমার কোনো কষ্ট হবে না। অতুল কৃতজ্ঞতাভাবে স্বরে বলল, আমার উপর ভারী দয়া করেছেন তিনি, কিন্তু বেশি দিন আমি কষ্ট দেব না। ইতিমধ্যে যদি অন্য কোথাও জায়গা পেয়ে যাই তাহলে সেখানেই উঠে যাব। বলিয়া জল পানাস্তে গিলাসটা নামায় রাখল। আপনার একটু বিস্মিতভাবে আমার দিকে ফিরিয়া বলিলেন, আপনার ঘরে? তা বেশ, আপনার যখন অমত নেই তখন আমি কি বলবো? আপনার সুবিধাও হবে, ঘর ভাড়াটা ভাগাভাগি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বলিলাম, সেজন্য নয়, উনি বিপদে পড়েছেন। ডাক্তার হাসিয়া বলিলেন, সে তো বটেই, তা আপনি আপনার জিনিসপত্র নিয়ে আসুন। অতুলবাবু এখানে আপাতত থাকুন। হ্যাঁ, জিনিসপত্র সামান্য, একটা বিছানা আর ক্যাম্বিসেল ব্যাগ এক হোটেলের দারোয়ানের কাছে রেখে এসেছি, এখন নিয়ে আসছি, দাঁড়ান। আমি বলিলাম, হ্যাঁ, স্নানাহার এখানে করবেন তো? বলিল, তাহলে তো ভালোই হয় মশাই।
দৃষ্টিটা আমার পানে চাহিয়া অতুল বাহির হইয়া গেল। সে চলিয়া গেলে আমরা কিছুক্ষণ নীরব হইয়া লইলাম। অনুকূলবাবু অন্যমনস্কভাবে হোঁচার খুঁটে চশমার কাজ পরিষ্কার করিতে লাগিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কি ভাবছেন ডাক্তারবাবু? ডাক্তার চমক ভাঙিয়া বলিলেন, কিছু না, বিপন্ন আশ্রয়ে দেওয়া উচিত। আপনি ভালোই করেছেন, তবে কি জানেন, অজ্ঞাত কুলশীলস্য শাস্ত্রের একটা বচন আছে, যাক আশা করি কোনো ঝঞ্ঝাট উপস্থিত হবে না বলিয়া তিনি উঠিয়া পড়িলেন। অতুল মিত্র এখন আমার ঘরে আসিয়া বাস করিতে লাগিল। অনুকূলবাবুর কাছে একটা বাড়তি তক্তপোষ ছিল। তিনি সেখানে অতুলের ব্যবহারের জন্য উপরে পাঠাইয়া দিলে। অতুল দিনের বেলা বড় একটা বাসায় থাকিত না। সকালে উঠিয়া চাকরি সন্ধানে বাহির হইয়া যাইত, বেলা 10-11টার সময় ফিরিত, আবার স্নানাহারের পর বাহির হইত। কিন্তু যতটুকু সময় সে বাসায় থাকিত, তাহারই মধ্যে বাসার সকলের সঙ্গে বেশ সম্প্রীতি জমাইয়া তুলিয়াছিল। সন্ধ্যার পর খেলার মজলিসে তাহার ডাক পড়িতে, কিন্তু সে তাস পাশা খেলিতে জানিত না। তাই কিছুক্ষণ সেখানে বসিয়া আস্তে আস্তে নিচে নামিয়া গিয়া ডাক্তারের সহিত গল্প গুজব করিত। আমার সন্দেহ তাহার বেশ ভাব হইয়াছিল। দুজনের একই বয়স, তার উপর একই ঘরে ওঠা বসা, সুতরাং আমাদের সম্বোধন আপনি হইতে তুমিতে নামিতে বেশি বিলম্ব নাই। অতুল আসিবার পর সপ্তাহখানেক বেশ নিরুপদ্রবে কাটিয়ে গেল। তারপর মেশে নানা রকম বিচিত্র ব্যাপার ঘটিতে আরম্ভ করে। সন্ধ্যার পর অতুল আনি অনুকূলবাবুর ঘরে বসিয়া গল্প করিতেছিল। রোগী ভিড় কমিয়া গেছিল। দু-একজন মাঝে মাঝে আসিয়া রোগের বিবরণ বলিয়া ঔষধ লইয়া যাইতেছিল। অনুকূলবাবু আমাদের সঙ্গে কথা কইতে কইতে ঔষধ দিতেছিলেন ও হাত বাক্সে পয়সা তুলিয়া রাখিতেছিলেন। গত রাত্রিতে প্রায় আমাদের বাসার সম্মুখে একটা খুন হইয়া গিয়াছিল। আজ সকালে রাস্তার উপর লাশ আবিষ্কৃত হওয়ায় একটু উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমরা সেই বিষয়ে আলোচনা করিতেছিলেন। বিশেষ উত্তেজনার কারণ এই যে লাশ দেখিয়া লোকটাকে দরিদ্র শ্রেণীর ভাটিয়া বলিয়া মনে হইলেও তাহার কোমরের কেজের ভিতরে হইতে 100 টাকার 10 কেতা নোট পাওয়া গিয়াছে। ডাক্তার বলিতেছিলেন, এ কোকেন ছাড়া আর কিছুই নয়। ভেবে দেখুন, টাকার লোভে যদি খুন করত তাহলে ওর কোমরে 1000 টাকার নোট পাওয়া যেত না। আমার মনে হয় লোকটা কোকেনের খরিদ্দার ছিল। কোকেন কিনতে এসে কোকেন ব্যবসায়ীদের সম্বন্ধে কোনো মারাত্মক গুপ্ত কথা জানতে পারে। হয়তো পুলিশের ভয় দেখায় ব্ল্যাকমেল করবার চেষ্টা করে। তারপরেই ব্যাস। হতন বলিল, কি জানে মশাই, আমার তো ভারী ভয় করছে। আপনারা এরপরে আছেন কি করে? আমি যদি আগে জানতুম তাহলে। ডাক্তার হাসিয়া বলিলেন, তাহলে ওরিয়াদের আড্ডাতেই যেতেন। আমাদের কিন্তু ভয় করে না। আমি তো 10-12 বছরে পাড়াতেই আছি, কিন্তু কারোর কথায় থাকি না বলে অবনা হাঙ্গামায় পড়তে হয়নি। অতুল ফিস করিয়া বলিল, ডাক্তারবাবু, আপনি নিশ্চয় কিছু জানেন না। হঠাৎ পিছনে খুট করিয়া একটা শব্দ শুনিয়া ফিরিয়া দেখি আমাদের মেসের অশ্বিনীবাবু দরজার ফাঁকে মুখ বাড়াইয়া আমাদের কথা শুনিতেছেন। তাহার মুখের অস্বাভাবিক পাণ্ডুরতা দেখিয়া আমি সবিস্ময়ে বলিলাম, কি হয়েছে অশ্বিনীবাবু, আপনি এ সময় নিচে? শ্রীনিবাবু থতমত খাইয়া বললেন, না কিছু না, এমনি এক পয়সার বিড়ি কিনতে এসেছে না। বলিতে বলিতে তিনি সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেলেন। আমরা পরস্পর মুখ তাকাতাকি করিলাম। পুরো গম্ভীর প্রকৃতি অশ্বিনীবাবুকে আমরা সকলে শ্রদ্ধা করিতাম। তিনি হঠাৎ নিঃশব্দে নিচে নামিয়া আসিয়া আড়ি পাতিয়া আমাদের কথা শুনিতেছেন কেন সাম্বেল। রাত্রিতে আহারে বসিয়া জানিতে পারিলাম ও অশ্বিনীবাবু পূর্বে খাওয়া দাওয়া শেষ করিয়াছেন। আহারান্তে অভ্যাস মতো একটা চুরুট শেষ করিয়া স্বয়ং ঘরে প্রবেশ করিয়া দেখি
অতুল মেঝের ওপর কেবল একটা বালিশ ফেলিয়া শুইয়া আছে। একটু বিস্মিত হইলাম, কারণ এমন কিছু গরম পড়ে নাই যে মেঝে এসে শোয়া প্রয়োজন হতে পারে। ঘর অন্ধকার ছিল। অতুল কোনো সাড়া দিল না। তাই ভাবিলাম সে ক্লান্ত হইয়া ঘুমাইয়া পড়ে গেছে। আমার তখন ঘুমের কোনো তাগিদ ছিল না, কিন্তু আলো জ্বালিয়া পড়িতে বালিশিতে বসিলে হয়তো অতুলের ঘুম ভাঙিয়া যাইবে, তাই খালি পায়ে ঘরের মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিলা। কিছুক্ষণ এইভাবে বেড়াইবার পর হঠাৎ মনে হইল যাই অশ্বিনীবাবুকে জিজ্ঞাসা করিয়া আসি, তাহার কোনো অসুখ বিসুখ করিয়াছে কিনা। আমার দুখানা ঘর পরেই অশ্বিনীবাবুর ঘর। ইয়া দেখিলাম তাহার দরজা খোলা। বাহির হইতে ডাক দিয়া সারা পাওয়া গেল না। তখন কৌতূহলী হইয়া ঘরে ঢুকিলাম। দ্বারে পাশেই শুয়েছিল। আলো জ্বালিয়া দেখিলাম ঘরে কেহ নাই। রাস্তার ধারের জানালাটা উকি দিয়া দেখিলাম, কিন্তু রাস্তাতেও তাহাকে দেখিতে পাইলাম না। তাই তো এত রাত্রে ভদ্রলোক গেলেন কোথায়? অকস্মাৎ মনে হইল হয়তো ডাক্তারের নিকট ঔষধ লইতে গেছেন। তাড়াতাড়ি নিচে নামিয়া গেলাম। ডাক্তারের দরজা ভিতর হইতে বন্ধ। এত রাত্রে নিশ্চয়ই তিনি শুইয়া পড়িয়াছেন। বন্ধ দরজার সম্মুখে অনিশ্চিতভাবে কিছুক্ষণ দাঁড়াইয়া তাকিয়া ফিরিয়া আসিতেছি। এমন সময় ঘরে ভিতর বলা শব্দ শুনিতে পাই না। অত্যন্ত উত্তেজিত চাপা কণ্ঠের অশ্বিনীবাবু কথা কইতেছেন। একবার লোভ হইল কান পাতিয়া শুনি কি কথা, কিন্তু পরক্ষণে সে ইচ্ছা দমন করিল। হয়তো অশ্বিনীবাবু কোন রোগের কথা বলিতেছেন। আমার শোনা উচিত নয়। পা টিপিয়া টিপিয়া উপরে ফিরিতে আসিলাম। ঘরে আসিয়া দেখিলাম অতুল পূর্ববৎ মেঝের উপর শুইয়া আছে। আমাকে দেখিয়া গাঁট তুলিয়া বলিল, কি অশ্বিনীবাবু ঘরে নেই? মিশ্রিত হইয়া বলিলাম, মা তুমি যে ভেছিলে? হ্যাঁ, অশ্বিনীবাবু নিচে ডাক্তারের ঘরে আছেন। তুমি জানলে কি করে? কি করে জানলুম? যদি দেখতে চাও এই বালিশে কান দেখে মাটিতে শো। ইয়ে মাথা পাতা খারাপ হয়ে গেল নাকি? কি মাথা ঠিকই আছে, শুয়েই দেখো না। কৌতূহলের বশবর্তী হইয়া অতুলের মাথার পাশে মাথা রাখিয়া শুইলা। কিছুক্ষণ স্থির হইয়া থাকিবার পর অস্পষ্ট কথাবার্তার শব্দ কানে আসিতে লাগিল। তারপর পরিষ্কার শুনিতে পাইলা অনুকূলবাবু বলিতেছেন, আপনি বড় উত্তেজিত হয়েছেন। ওটা আপনার দৃষ্টি বিভ্রম ছাড়া আর কিছু নয়। ঘুমের ঘরে মাঝে মাঝে অমন হয়। আমি ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়েন নিয়ে কাল সকালে উঠে যদি আপনার ওই বিশ্বাস থাকে তখন যা হয় করবেন। উত্তরে অশ্বিনীবাবু কি বললেন ধরা গেল না। চেয়ারটা না সরতে বুঝিলাম। দুজনে উঠিয়া পড়িলেন। আমি ভূসজ্জা ছাড়িয়া উঠিয়া বসিলাম। বলিলাম, ডাক্তারের ঘরটা যে আমাদের ঘরের নিচেই, তা মনে ছিল না। কিন্তু কি ব্যাপার বলো তো? অশ্বিনীবাবুর হয়েছে কি? অতুল হাই তুলিয়া বলিল, ভগবান জানেন। রাত হল, এবার বিছানায় উঠে শুয়ে পড়া যাক। আমি সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করিলাম, তুই মাটিতে শুয়েছিল কেন? অতুল বলিল, সমস্ত দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। মেঝেটা বেশ ঠান্ডা বোধ হলো, তাই শুয়ে পড়লুম। ঘুমও একটু এসেছিল। এমন সময় উঠে কথাবার্তা চটকা ভেঙে গেল। সিঁড়িতে অশ্বিনীবাবুর পায়ের শব্দ শুনিতে পাইলাম। তিনি নিজের ঘরে ঢুকিয়া সশব্দে দরজা বন্ধ করিয়া দিলেন। ঘড়িতে দেখিলাম রাত্রি প্রায় 11টা বাজে। অতুল শুইয়া পড়িয়াছিল। মেয়েও একেবারে নিশুতি হইয়া গিয়েছে। আমি বিছানায় শুইয়া অশ্বিনীবাবুর কথাই ভাবিতে ভাবিতে ঘুমাইয়া পড়িল। সকালে অতুলের ঠেলা খাইয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল। বেলা 7টা বাজিয়াছে। অতুল বলিল, ওহে ওঠো ওঠো, অতি ভালো দেখছে না? কেন, কি হয়েছে? অশ্বিনীবাবু ঘরের দরজা খুলছেন না। ডাক্কা ডাকিতে সাড়াও পাওয়া যাচ্ছে না।
কেন কি হয়েছে তার? তা বলে যে না, তুমি এসো। বলিয়া সে ঘর হইতে তাড়াতাড়ি বাহির হইয়া গেল। আমিও তাহার পশ্চাতে বাহিরে হাসিয়া দেখিলাম অশ্বিনীবাবুর দরজার সম্মুখে সকলে উপস্থিত আছে। উৎকণ্ঠিত জল্পনা ও দাঁত ঠেলাঠেলি চলিতেছে। নিচে হইতে অনুকূলবাবুও আসিয়াছে। দুশ্চিন্তা ও উৎকণ্ঠা ক্রমে বাড়িয়াই চলিল। কারণ অশ্বিনীবাবু এত বেলা পর্যন্ত কখনো ঘুমান না। তাছাড়া যদি ঘুমাইয়াও পড়ে তবে এত ডাহাবটা কেউ জাগিতেছেন না কেন? অতুল অনুকূলবাবুর নিকটে গিয়া বলিল, দেখুন, দরজা ভেঙে ফেলা যা, আমার তো ভালো বোধ হচ্ছে না। অনুকূলবাবু বলিলেন, হ্যাঁ হ্যাঁ, সিয়াদ বলতে ভদ্রলোক হয়তো মূর্ছিত হয়ে পড়ে আছেন, নইলে জবাব দিচ্ছেন না কেন? আর দেরি নয় অতুলবাবু, দরজা ভেঙে ফেলুন। 1.5 ইঞ্চি পুরো কাঠের দরজা, তাহার ওপর ইয়েল লক লাগানো। কিন্তু অতুল এবং আরো 2-3 জন একসঙ্গে সজোরে ধাক্কা দিতে বিলাতি তালা ভাঙিয়া ঝনঝন শব্দে দরজা খুলিয়া গেল। তখন মুক্ত দ্বার পথে যে বস্তুটি সকলের দৃষ্টিগোচর হইল, তাহা দেখিয়া বিস্ময়ে ভয়ে কাহারও মুখে কথা ফুটিল না। স্তম্ভিত হইয়া সকলে দেখিলাম ঠিক দরজার সম্মুখেই অশ্বিনীবাবু উল্টো মুখ হইয়া পড়িয়া আছে। তাহার গলা এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত কাটা, মাথা ও ঘাড়ের নিচে পুনু হইয়া রক্ত জমিয়া যেন একটা লাল মখমলের গালিচা বিছাইয়া দিয়েছে। আর তাহার প্রক্ষিপ্ত প্রসারিত দক্ষিণ হস্তে একটা রক্ত মাখানো খুর। তখনও যেন জিজ্ঞাসা ভরে হাসিতেছে। নিশ্চল জড়পিণ্ডবৎ আমরা কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলাম। তারপর অতুল ও ডাক্তার একসঙ্গে করে ঢুকিলেন। ডাক্তার বিহ্বলভাবে অশ্বিনীবাবুর বিভৎস মৃতদেহের প্রতি তাকাইয়া থাকিয়া কম্পিত স্বরে কহিলেন, কি ভয়ান! শিশু অশ্বিনীবাবু আত্মহত্যা করলেন। অতুলের দৃষ্টি কিন্তু মৃতদেহের দিকে ছিল না। তাহার দুই চক্ষু তলোয়ারের হলার মতো ঘরের চারিদিকে ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছিল। সে একবার বিছানাটা দেখিল, রাস্তার ধারের খোলা জানালা দিয়া উকি মারিল। তারপর ফিরিয়া শান্ত কণ্ঠে বলিল, আত্মহত্যা নয় ডাক্তারবাবু, এ খুন নৃশংস নরহত্যা। আমি পুলিশ ডাকিতে চললুম, আপনারা কেউ কোনো জিনিস ছবেন না। অনুকূলবাবু বলিলেন, বলেন কি অতুলবাবু? খুন? কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তাছাড়া ওটা বলিয়া অঙ্গুলে নির্দেশ করিয়া মৃতের হস্তে রক্তাক্ত খুঁটটা দেখাইলেন। অতুল মাথা নাড়িয়া বলিল, তা হোক, তবু এখন আপনারা থাকুন, আমি এখনই পুলিশ ডেকে আনছি। সে দ্রুতপদে নিচে নেমে গেল। পুলিশের কাছে মেসে চাকর বামুন হইতে আরম্ভ করিয়া আমাদের সকলেরই এজাহার হইল। যে যাহা জানি বলিলা, কিন্তু কাহারও জবাব পণ্ডিতে এমন কিছু প্রকাশ পাইল না যাহাতে অশ্বিনীবাবুর মৃত্যুর কারণ অনুমান করা যাইতে পারে। অশ্বিনীবাবু অত্যন্ত নির্বিরোধ লোক ছিলেন। মেস ও অফিস ব্যতীত কোনো কোথাও তাহার বন্ধুবান্ধব কেহ ছিল না। তিনি প্রতি শনিবারে বাড়ি যাইতেন। 10-12 বৎসর এরূপ চলিয়া আসিতেছে, কখনো ব্যতিক্রম হয় নাই। কিছুদিন হইতে তিনি বহুমূত্র রোগে ভুগিতেছিলেন। এইরূপ গোটা কয়েক সাধারণ কথাই প্রকাশ পাইল। ডাক্তার অনুকূলবাবুও এজাহার দিলেন। তিনি যাহা বলিলেন তাহাতে অশ্বিনীবাবুর মৃত্যুর রহস্য পরিষ্কার না হইয়া যেন আরো জটিল হইয়া উঠিলে তাহার জবাব বন্দি সম্পূর্ণ উদ্ধৃত করিতেছি। গত 12 বৎসর যাবৎ অশ্বিনীবাবু আমার বাসায় ছিলেন। তার বাড়ি বর্ধমান জেলায়
হরিহরপুর গ্রামে তিনি সওদাগরি অফিসে কাজ করতেন। 120 টাকা আন্দাজ মাইনে পেতেন। এত অল্প মাহিনায় পরিবার নিয়ে কলকাতায় থাকার সুবিধা হয় না, তাই তিনি একলা মেসে থাকতেন। এ মেসে প্রায় সকলেই তাই করে থাকে। অশ্বিনীবাবুকে আমি যতদিন জানি তিনি সরল প্রকৃতির অর্থবনিষ্ঠ লোক ছিলেন। কখনো কারোর পাওনা ফেলে রাখতেন না, কারোর কাছে 1 পয়সা ধার ছিল না। কোনো বদ খেয়াল নেশা ছিল বলেও আমার জানা নেই। মেসের অন্য সকলেই এ বিষয়ে সাক্ষী দিতে পারেন। এই 12 বছরের মধ্যে তার সম্বন্ধে অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু লক্ষ্য করেন। তিনি গত কয়েক মাস থেকে ডায়াবেটিসে ভুগছিলেন। আমার চিকিৎসাধীন ছিলেন, কিন্তু তার মানসিক রোগের কোনো লক্ষণ ইতিপূর্বে চোখে পড়েনি। কাল হঠাৎ তার চাল চলনে একটা অপ্রকৃতস্থ ভাব প্রথম লক্ষ্য করল। কালবেলা প্রায় 9:45 সময় আমি আমার ডাক্তারখানায় বসেছিলাম। হঠাৎ অশ্বিনীবাবু এসে বললেন, ডাক্তারবাবু, আপনার সঙ্গে আমার একটা গোপনীয় কথা আছে। একটু আশ্চর্য হয়ে তার মুখের দিকে চেয়ে দেখলুম তাকে অত্যন্ত বিচলিত মনে হল। জিজ্ঞাসা করলুম, কি কথা? তিনি এদিক ওদিক চেয়ে চাপা গলায় বললেন, এখন নয়, তবে আর এক সময়, বলেই তাড়াতাড়ি অফিস চলে গেলেন। সন্ধ্যার পর আমি, অজিতবাবু আর অতুলবাবু আমার ঘরে বসে গল্প করছিলেন। হঠাৎ অজিতবাবু দেখতে পেলেন দরজার পাশে দাঁড়িয়ে অশ্বিনীবাবু আমাদের কথা শুনছেন। তাকে ডাকতেই তিনি কোনো গতিকে একটা কৈফিয়ত দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। আমরা সবাই অবাক হয়ে রইলুম। ভাবলুম, কি হলো অশ্বিনীবাবুর? তারপর রাত্রি 10টার সময় তিনি চোরের মতো চুপি চুপি আমার কাছে এসে উপস্থিত হলেন। মুখ থেকেই বুঝলুম তার মানসিক অবস্থা প্রকৃতস্থ নয়। দরজা বন্ধ করে দিয়ে তিনি আবোল তাবোল নানা রকম বলতে লাগলেন। কখনো বলেন ঘুমিয়ে ঘুমিয়ে ভীষণ বিভীষিকাময় স্বপ্ন দেখেছেন। কখনো বলেন একটা ভয়ানক গুপ্ত রহস্য জানতে পেরেছেন। আমি তাকে ঠান্ডা করবার চেষ্টা করলুম। বললুম, আজ রাত্রে শুয়ে পড়েন গিয়ে, কাল সকালে আপনার কথা শুনব। তিনি ওষুধ নিয়ে উপরে উঠে গেলেন। সেই তার সঙ্গে আমার শেষ দেখা। তারপর আজ সকালে এই কাণ্ড। তার ভাবগতিক দেখে তার মানসিক প্রকৃতাস্থা সম্বন্ধে আমার সন্দেহ হয়েছিল, কিন্তু তিনি যে এই ক্ষণিক উত্তেজনার বসে আত্মঘাতী হবেন তা আমি কল্পনা করতে পারিনি। অনুকূলবাবু নীরব হইলেন। দারোগা জিজ্ঞাসা করিলেন, আপনি মনে করেন আত্মহত্যা? অনুকূলবাবু বলিলেন, তাছাড়া আর কি হতে পারে? তবে অতুলবাবু বলেছিলেন যে এ আত্মহত্যা নয়, অন্য কিছু। এ বিষয়ে তিনি হয়তো বেশি জানেন, অতএব তিনি বলতে পারেন এটা। দারোগা অতুলের দিকে ফিরিয়া কইলেন, আপনি অতুলবাবু, এটা যে আত্মহত্যা নয় তা মনে করবার কোনো কারণ আছে? অতুল বলল, আছে। নিজের হাতে মানুষ সমান ভয়ানকভাবে নিজের গলা কাটতে পারে না। আপনি লাশ দেখেছেন? দেবে দেখুন, এ অসম্ভব। দারোগা কিয়ৎকাল চিন্তা করিয়া বলিলেন, হত্যাকারীকে আপনার কোনো সন্দেহ হয়? না। হত্যার কারণ কিছু অনুমান করতে পারেন কে? অতুল রাস্তার দিকে জানালাটা নির্দেশ করিয়া বলিল, ওই জানালাটা হত্যার কারণ না। দারোগা সচকিত হইয়া বলিলেন, জানালা হত্যার কারণ? আপনি কি বলতে চান?
অত্যাগারী ওই জানালা দিয়ে ঘরে ঢুকেছিল? না, অত্যাগারী দরজা দিয়েই ঘরে ঢুকেছিল। দারোগা মৃদু হাসিয়া বলিলেন, আপনার বোধহয় স্মরণ নেই যে দরজা ভিতর থেকে বন্ধ ছিল? আমার স্মরণ আছে। দারোগা ঈষৎ পরিহাসে স্বরে বলিলেন, তবে অশ্বিনীবাবু আহত হবার পর দরজা বন্ধ করে দিয়েছিলেন? না, হত্যাকারী অশ্বিনীবাবুকে হত্যা করবার পর বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। সে কি করে হতে পারে? অতুল মুখ টিপিয়া হাসিয়া বলিল, হতে পারে, খুব সহজে, একটু ভেবে দেখলে বুঝতে পারবেন। কনকবাবু এতক্ষণ দরজাটার দিকেই তাকাইয়াছিলেন। তিনি বলিয়া উঠিলেন, ঠিক তো, ঠিক তো, দরজা সহজেই বাইরে থেকে বন্ধ করা যায়। এতক্ষণ আমাদের মাথাতেই ঢোকেনি। দেখছেন না দরজায় যে লক লাগানো? অতুল বলিল, দরজা বাইরে থেকে টেনে দিলেই বন্ধ হয়ে যায়, তখন আর ভিতর থেকে ছাড়া খোলবার উপায় নেই। দারোগা প্রবীণ লোক, তিনি গালে হাত দিয়া ভাবিতে ভাবিতে বলিলেন, সে ঠিক, কিন্তু একটা জায়গায় খটকা লাগছে। অশ্বিনীবাবু যে রাত্রে দরজা খুলে শুয়েছিলে, তার কি কোনো প্রমাণ আছে? অতুল বলিল, না, বরঞ্চ তার উল্টো প্রমাণই আছে। আমি জানি তিনি দরজা বন্ধ করে শুয়েছিলেন। আমি বলিলাম, আমিও জানি, আমি তাকে দরজা বন্ধ করতে শুনেছি। দারোগা বলিলেন, তবে অশ্বিনীবাবু রাত্রে উঠে হত্যাকারীকে দরজা খুলে দিয়েছিল, এ অনুমান তো সম্ভব বলে মনে হয় না। অতুল বলিল, না, কিন্তু আপনার বোধহয় স্মরণ নেই যে অশ্বিনীবাবু গত কয়েক মাস থেকে একটা রোগে ভুগছিলেন।